দেখুন, ২ ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষ যারা ফোকটে পেয়ে যায় সবকিছু। যে বাড়ি বসে টাকা কামাই হয়ে গেল। আরেক ধরনের মানুষ যারা পেটের জ্বালায় নিজেদেরকে সারাদিন রাত কাজ করে মেহনতি মানুষ যাদেরকে আমরা বলি। তো ফোকটে পাওয়ার মতো এই যে শুভেন্দুবাবু, এরা যতক্ষণ না ফোকটে পায় এ দল থেকে ও দল, ও দল থেকে ও দল। কেন উনি কি পারতেন না যে কংগ্রেসের ছাত্র পরিষদ করে টিকে থাকতে? কিন্তু ছাত্র পরিষদ করলে তো উনি মধু খেতে পারবেন না। তাই চলে গেলেন তৃণমূলে। তৃণমূলে উনি আবার সিএম হতে পারবেন না, সেখানে ভাইপো মধু খাচ্ছে। তো তার জন্য এখন চলে এলেন আবার বিজেপিতে। তো মধু খাওয়ার ব্যাপারটা, ফোকটাই পয়সা রোজগার। যে রাজনীতি এখন ব্যবসা। যে আমি দাঁড়াবো, একজন এমএলএ দাঁড়িয়ে গেলাম, যেমন এবার আমি করিমপুরে যখন লড়ছিলাম, আমার অপোনেন্ট যে ছিল বিজেপির, সে কোনো একটা সময় সিপিএম এর এমএলএ ছিলেন। আজকে সিপিএম নেই, কামাই বন্ধ। উনি ভাবলেন যে বাবা এমএলএ তে একটা দাঁড়িয়ে গেলে বিজেপি থেকে কোটি টাকা তো পেয়েই যাবো। খরচা করি না করি সে তো মেশিন বুথে যোগাবে, ঠিক করিয়ে দেবে। কিন্তু টাকাটা তো ফুকটাই পেয়ে যাবো। এই যে মানুষের মাথায় ঢুকে গেছে টাকা। মানুষের এই জিনিসটা বুঝে গেছে যে ওদের যে রুটটা মানুষের অরিজিনটা খুব তাড়াতাড়ি ভুলে যায়। শুভেন্দুবাবু ভুলে গেছেন উনি কিভাবে উঠেছেন। উনার আপনি ইতিহাসে চলে যান। ব্যাকগ্রাউন্ডটা চেক করলে দেখবেন উনিও কিন্তু ওই রকম একটা ফ্যামিলি থেকে বিলং করে, যেটা মিডল ক্লাস ফ্যামিলি। যার ওই খেটে খাওয়ার মেহনতি মানুষের মতো কিছুটা হলেও ইতিহাস আছে। কিন্তু উনি ভেবেছেন না আমি শর্টকাটে রোজগারটা করব, এবং তার জন্য এই অবস্থা। শপথ গ্রহণের আগেই আমরা দেখলাম যে পেটে লাথি কাকে বলে। হিন্দু মুসলমান ভাই নির্বিশেষে উনি লাথি মারলেন। কি? মার্কেটের দোকান ভেঙে দিচ্ছেন, গুড়িয়ে দিচ্ছেন, রাস্তা খালি করতে হবে, ইল্লিগাল। আরে ভাই, এখনো তুমি শপথ নাওনি। আমি সেদিন একটা পাড়ার বন্ধুকে জিজ্ঞেস করছিলাম, বিজেপি কর। আমি বললাম খুব ভাল লাগলো না গরিবের পেটে লাথি মারতে? উত্তরটা কি ছিল জানেন? আরে ওরা তো জানতো ওরা ইলিগালি বসেছে। আমি বললাম সে তো ঠিকই, শুভেন্দু বাবু তো জানতেন যে উনি কতটা টাকা মেরে ওই চাকরিগুলো খেয়েছেন মানুষের, যার জন্য আজকে শিক্ষকরা রাস্তায়। শুধু যে টিএমসির দোষ তা তো ছিল না। তো এখন ঘটনাচক্রে ওই মানুষগুলো মানে এমনি এমনি ফুটপাতে কেউ দোকান খুলে বসেন, কারণ কেউ চাকরি পায়নি, পেটের জ্বালা আছে, তাকে তার সংসার চালাতে হবে, পরিবার আছে। এনারা বিয়ে শাদী করেননি, বিয়ের মর্ম বোঝেন না। যা কাউকে জড়িয়ে ধরে বলতে পারে এটা আমার বাচ্চা, আমি মোদির বাচ্চা, এই কথাগুলো বলতে ভালো লাগে। কিন্তু যাদের বাচ্চা আছে না, সেই বাচ্চাটার কলেজের ফিস যখন ভরতে পারে না মাটা, বা ওই বাচ্চাটাকে যখন ২ পয়সার খাবার তুলে দিতে পারে না, তখন সেই মাটা বোঝে যে এক্স্যাক্টলি যে এই যে গরিব গুরব মানুষ বা মিডল ক্লাস ফ্যামিলির যে কষ্টটা। তো দেখুন, এরা জানতো হয়তো ওরা ইল্লিগাল, কিন্তু কোনো না কোনো সরকারকে তো টাকা দিয়ে ওরা বসেছে। কেউ না কেউ তো ওনাদের পারমিশন দিয়েছে যে তুমি কোনো না কোনো ভাবে রোজগারের ব্যবস্থা। আরে ভাই, কোনো না কোনো দিন তোমারই কোনো বিজেপি বন্ধু হয়তো ওই দোকান থেকে ২ পয়সার জিনিস কিনেছে। আজকে তোমার লাথি মারতে ২ মিনিটও লাগেনি। আমাদের বক্তব্য ছিল ইল্লিগাল যদি ব্যাপারটা হয় ৭ দিন সময় দিক। একটা নোটিশ ধরানো যাক। একটা মানুষ ছোট্ট পানের দোকানে, যেখানে ৫০,০০০ টাকার একটা দোকান হলেও সেটা তো মানুষ লোন নিয়ে দোকান করে। যারা গরিব মানুষ। কারণ এরা তো আদানি, আম্বানি বা নীরব মোদি, মোহুল চোকসির মতো ছাড় পেয়ে যাবে না? যে লোন মুকুব হয়ে গেল, আমাদের পয়সা যাচ্ছে আর এদের লোন মুকুব হচ্ছে। এরকম ব্যাপারটা নেই। তো ৫০,০০০ টাকার পেছনেও গিয়ে দেখবেন কঠিন পরিশ্রম ওদের। সেটা শুভেন্দুবাবু বোঝেননি। শুভেন্দুবাবু তো ওই সারদাতে দেখছেন এমনি পোটলায় টাকা নিয়ে নিচ্ছেন। তো সারদা বলছি, নারদায়। নারদায় পোটলায় টাকা নিয়ে নিচ্ছেন। তো এরা যারা ওইভাবে টাকা নিতে অভ্যস্ত, ওরা ওই মায়ের জ্বালাটা বা আমার ভাই বা আমার বাবার জ্বালাটা বুঝতে পারে না। তো তার জন্য লাথি মেরেছে, যাই হোক। আর আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে হিন্দুত্বের সরকার, তাহলে সত্যি হিন্দুরা কেন কাঁদছে? কোনো হিন্দু বলছে যে না জানিয়ে দোকান ভেঙেছে, কোনো হিন্দু বলছে আমাকে বিষ কিনে দিন, আমি বিষ খেয়ে নিচ্ছি। কেউ বলছে যে যখন গরু বিক্রি করতে যাচ্ছে মুসলমান ভাইরা বলছে ভাই আমরা কিনবো না, আমাদের প্রাণের ভয় আছে। তোমার তো মাতা, সে তো আর মাতা বলে দেখেনি, সে তার যে সত্যিকারের মাতা, তার পেটে খাবারটা তুলে দিতে পারবে, ওই গরুটাকে বিক্রি করলে ওই মায়ের পেটে খাবারটা হবে। আজকে
তার যে মাতা, গোমাতা নয়, তার মাতা চিন্তা করছে যে আমার ছেলেটা হয়তো গলায় দড়ি দেবে। অলরেডি একজন সুইসাইড করেছে। তো এটা হলো আসল যে মাতাদের কষ্ট। এটা গোমাতা বা গোমূত্র যারা পান করে তারা বুঝবেন না। কারণ মোদি তো কখনো উপর থেকে আ আ মানে টপকান কখনো গঙ্গা ফুঁড়ে ওঠেন। বায়োলজিক্যাল না। কখনো ট্রাম্প তার বাবা হয়, আবার ট্রাম্পও বোধহয় গরু খায়-টায়। হ্যাঁ, ট্রাম্প আবার মোদির মাকে খেয়ে নেয়। এদের মানে ভীষণ লোচা এটা, ফ্যামিলি লোচা এটা। মানে এটা দেখবেন ওই রচনার দিদি নাম্বার 1 এ কোথায় এটা দিত না? ফ্যামিলি রিলেশনশিপ বের করো। তুমি বুঝতেই পারবে না। দেখবে কখনো ওদিকে বলছে, "ভাই আমার বাবা এটা", কখনো বলছে, "আমি মোদির বাচ্চা", কখনো বলছে, "এই মহিলার বাচ্চা, আমার বাচ্চা", কখনো বলছে, ও বলছে যে, "আমি ভাই গঙ্গার বাচ্চা", আমি তখন বলছে আবার, "না, আমি ট্রাম্পের বাচ্চা।" তো ট্রাম্প আবার বলছে, "ভাই তোর মার বাচ্চা, তোর মা আমার পেটে।" মানে এরকম একটা ব্যাপার। "গোমাতাকে আমি খেয়ে নেব।" মানে পুরো একটা ফ্যামিলি লোচা চলছে এই বিজেপি। এই লোচা আমি জানি না। তো যাই হোক এই কেমিস্ট্রি, এই লোচার কেমিস্ট্রি কে সর্ট আউট করবে বা সলভ আউট করবে জানি না। তবে এই কেমিস্ট্রিটা আমাদের পুরো ভারতবর্ষের যে এটা ইকোনমি স্ট্রাকচার বলো কি ভারতবর্ষের সব মানুষের জীবন ধারণটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা একটা বিপর্যয়ের মাধ্যমে আছি। কারণ কোরবানি বা এই যে ঈদ, ঈদটা কিন্তু আমার মতে, আমি যতদূর পড়াশোনা করেছি, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স এ গ্র্যাজুয়েট তো আমি নই। কিন্তু আমার মনে হয় এটা শুধু ওই পশু হত্যা বা কুরবানি না, এটা আমাদের মনের যে পশুত্ব, যে আমরা এই যে আমরা ছোট থেকে মেয়েদের শেখাই যে শেয়ারিং ইজ কেয়ারিং, যে আমরা জেলাস ফিল করবে না। তো এই যে গোমাংসটা তো ওরা একা খায় না, এটা ওরা ডিস্ট্রিবিউট করে, বা একটা গরু বিক্রি করে যে টাকা আসে সেটা ওরা এতিমখানায় দেয়। কেউ যারা স্লামের যারা বাচ্চারা তাদেরকে পড়তে দেয়। তো একটা গোটা আজকে এই কুরবানির জন্য কত টাকার চাকু ছুরি বিক্রি হয় আপনি জানেন? কত লাখ টাকার বিক্রি হয়। এরপরে এই যে কুরবানিটাতে যে চামড়াগুলো পাওয়া যায়, চামড়াটা ট্যানারিতে গিয়ে কটা লেদার ফ্যাক্টরিতে এই যে আমাদের যে জুতো, চামড়ার জিনিস হচ্ছে, কত টাকার ট্যাক্স বা কত টাকা এই আ মানে পুরো ভারতবর্ষের ইকোনমিটাকে কত সুন্দর করে সমৃদ্ধ করে। আজকে আপনি এই কুরবানির সময় কত রেফ্রিজারেটর বিক্রি হয় আপনি জানেন? ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস কত বিক্রি হয়? তাই না? তো একটার সাথে একটা কিন্তু রিলেটেড। আজকে তো সেই জায়গাটা তো অশিক্ষিতরা বুঝবে না। হ্যাঁ? অশিক্ষিতরা তো ভাবে যে ভাই ওখান থেকে আমার একটু টাকা দিয়ে আসছে, আদানি আম্বানি দিচ্ছে। আরে ভাই, রিলায়েন্স এ যে ফ্রিজ পাওয়া যায়, ইলেকট্রনিক গ্যাজেট, এটার সাথেও এটা কানেক্টেড। সেইগুলো তো মোদির পেটেও তো বিদ্যে নেই। আর উনার যারা রয়েছেন এখানে আনুষঙ্গিক যারা রয়েছেন, তো বসেছেন। তো আমি বলব অধিকারী বাবুকে অধিকারটা একটু বুঝে নিন। মানুষ কিন্তু যদি অধিকার বুঝতে চলে আসে, আপনার অধিকারী টাইটেল ঘুচে যাবে। মানে উঠছো, উঠো, এত তাড়াতাড়ি না। মানে বলে না, "১০০ চুহা খা কে বিল্লি হজ কো চলি।" দেখেছো? তো নিশ্চয়ই ২ বাটি নিয়ে বসেছিল। ওটা ১৪ বছর পুরনো মাতার মাংস ছিল কি? অধিকারী খাচ্ছিল? মনে পড়ে ওই সিনটা? এটা নিশ্চয়ই ১৪ বছর বা মাতার, ও তো সার্টিফিকেট দেখে দেখি বলল তো? হ্যাঁ, বা নিশ্চয়ই কিছু একটা তো করে রেখেছে, বমি করে মাংসটাকে ধরে রেখেছে হবে। বোঝানোর জন্য, ভাই ১৪ বছর আগের মাংস খেয়েছো। কিছু তো করেছে। এদের মাথায় তো অনেক প্ল্যান থাকে, বি প্ল্যান। তো এ এ প্ল্যানে তো যেটা আমরা দেখতে পাচ্ছি, তো অধিকারী বাবুকে একটা কথা বলব। ভাই, তোমাকে মোদি বসিয়েছে। তুমি টিএমসির ব্যাপারটা জানো। টিএমসি কে ওরে মনে রাখবে, আরএসএস ছাড়া বিজেপি কিছু বোঝে না। তোমারও দিন সমাপ্ত হতে চলেছে। ৩১ অব্দি থাকো কিনা আগে দেখে নাও। তারপরে কিন্তু নিজের জায়গাটা তুমি নষ্ট করছো। হিন্দু, মুসলমান নির্বিশেষে। এটা ঠিক না। ওয়াশিং পাউডার নির্মা, তাই তো? তো নো ইস্যু। তো এটা সবাই জানে ওয়াশিং পাউডারের গল্প বা ওয়াশিং মেশিনের গল্প। তো ওরা ধুলাই হয়েছে ওয়াশিং মেশিনে। এখন গণধুলাইয়ের বাকি আছে। গণধুলাই খাবে কদিন বাদে। ধুলাই তো ধুলাইই হয়। ওরা ধুলাইয়ে অভ্যস্ত। আর দ্বিতীয় কথা, দেখুন এটা ভাই-বোনের ব্যাপার। কে কাকে চোর বলল, কে কাকে চোর-ছ্যাচর বলল। কারণ কি আজকে একসাথেই চুরি করেছে। হ্যাঁ?
চাট্টা-বেট্টা মানে বলে না, এক থালিকা চাট্টা-বেট্টা। তো যাই হোক, একই সাথে খেয়েছে, পড়েছে। এখন এরা ক্ষমতায় আছে, এরা এনআইএ অ্যাক্ট, এরা অমুক অ্যাক্ট, তমুক অ্যাক্ট ওরা দেখিয়ে দিচ্ছে। দেশদ্রোহীর অ্যাক্ট তুলছে। তো এরাও যখন ক্ষমতায় ছিল ওরাও তো অনেক কিছু করেছে। আমরা কি জানি না? হ্যাঁ, আজকে যারা রাহুলজির কাছে আজকে দোস্তির হাত বাড়াচ্ছে, তারাই আমার আ ঝালদাতে তপন কান্দুজির ইতিহাসটা একটু মিলিয়ে দেখুন। উনার ওয়াইফের কথাটা ভাবুন একবার। আজকে এই ১ম খুন আমাদের এই নির্বাচনে, যেটা পশ্চিম বর্ধমানে হলো দেবদীপের হত্যাকাণ্ড, সেটা আপনারা ভাবুন। তো দেখুন, দুজনই এক। মানুষ কেউ ঠেকে শেখে। তো আমাদের ভালো যে রাজায় রাজায় যুদ্ধ হয়। আমরাও চাইছিলাম, এখন উলু খাগড়ার প্রাণ যাচ্ছে। কারণ উলু খাগড়া মমতা দেবীকে দেখেছেন। কদিন আগেও দেখেছেন কালো স্কার্ফ গায়ে পরে মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড করে বলছেন। তো এখন আবার উনি উকালতি করতে গেছেন। এখন কে কাকে চোর বলল, কে কাকে পেছন থেকে জয় শ্রীরাম বলল। এইসব আ আমাদের এখন মানে কনসার্ন নয়, ম্যাটার অফ কনসার্ন নয়। আমরা দেখছি বাংলার মানুষ যে দিল্লি কা লাড্ডু খেয়ে নিয়েছে। दिल्ली का लड्डू जो खाए वो भी पछता है, जो না খায় वो भी पछता है। তো খেয়ে নিয়েছে। ওরা বাংলার মিঠাইও খেয়েছে, দিল্লির লাড্ডুও খেয়েছে। এখন ওদের ভাবার সময় এসছে যে আজকে এই দিল্লির লাড্ডু কিন্তু বেশি দিন না, মিষ্টি লাগবে না। কারণ ১ম থেকে ওদের আক্রমণগুলো দেখবেন হিন্দু সম্প্রদায়। আজকে হিন্দু যখন ১ম এনআরসি নোটিশটা এসছিল, কোনো আমার সমীর আলমের বাড়িতে যায়নি। এসছিল উত্তম কুমার ব্রজবাসীর বাড়িতে। হিন্দু। প্রদীপ কর যে ১ম আত্মঘাতী হয়েছিলেন, হিন্দু। তো হিন্দুদের কিসের হিন্দুত্ব? কারা হিন্দুত্বের আ তেল মেখে রোদ পোহাচ্ছেন আমি জানি না। আজকে মানে যারা sophisticated বাড়িতে থাকবেন এলিগ্যান্ট হিন্দু, তাহলে বলতে হবে আপনাকে যে এলিগ্যান্ট হিন্দুর সরকার আমরা। আমরা দলিত হিন্দুর সরকার নই। আপনাকে এটা স্বীকার করতে হবে যে আমরা বস্তির হিন্দুর সরকার নই। আমরা চোরেদের হিন্দুর সরকার। বলতে হবে আপনাকে। কোন হিন্দু? তাহলে হিন্দুদের বুঝতে সুবিধা হবে। তাতে ভোট ব্যাংকগুলো হিন্দুরা সেইভাবে দেবে। এখন আপনাদের তো যা আপনারা যেইভাবে চুরি করছেন, আমরা ইভিএম, ইলেকশন কমিশন এত মানে খুল্লম-খুল্লা চুরি আমরা জীবনে দেখিনি। যে ইলেকশন কমিশনে আছে সে ২ দিন বাদে উনার কিনা মানে অ্যা চিফ অ্যাডভাইজারি কমিটিতে চলে আসছে। হ্যাঁ, উনার মন্ত্রিসভায় চলে আসছে। মানে এই তো খুল্লম-খুল্লা মানে বাটপাড়ি হচ্ছে। নিটের রেজাল্ট কোন রকম আওয়াজ আছে, কোন রকম হাঙ্গামা আছে। তো দেখো, এই জেনজিরা বাচ্চারা এটা বুঝবে। খুব বেশি দিন শ্যামাপ্রসাদকে দিয়ে ঢাকা যাবে না। আজকে মোদিরা তো স্বচ্ছ ভারতটাও দেখতে গেলে গান্ধীজির চশমা দিয়েই দেখেন, স্বচ্ছতাটা। তো স্বচ্ছতা দেখবে চশমাটার মধ্যে লেখা থাকে স্বচ্ছ ভারত। মানে একটা কাগজ দিয়ে লেখা আছে, কাগজটা তুলতে বলো স্বচ্ছ। তাহলে ঠিকঠাক দেখতে পাবে। হুম? কারণ মানুষ যদি ওদেরকে দেখা শুরু করে, তাহলে কিন্তু ওরা পার পাবে না। আর সময় কিন্তু আসছে যে মানুষ এবার এদেরকে ছাড়বে না, কারণ এদের গিমিকটা কিন্তু মানুষ বুঝে গেছে। ত্রিপুরার বিজেপি সরকার এসছে, সব বাচ্চারা ড্রাগ এডিক্ট হয়ে গেছে। আমার নিজের চোখে দেখা। আমি ত্রিপুরার মেয়ে, আমার নিজের গ্রামের ছেলেরা ড্রাগ এডিক্ট হয়ে গেছে। তো আজকে বিজেপি কি করছে? আপনি দেখবেন ২ দিন বাদে বড় বাতেলা দিচ্ছে। হ্যাঁ? এই যে কথাগুলো বলছে, যারা এরা এনআরসি, এসআইআর এর তালিকায় নাম বাতিল হয়ে গেছে, তারা আবার লক্ষ্মী ভান্ডারের টাকা ফেরত দিতে হবে নাকি? ভাবতে পারছেন? হ্যাঁ? অগ্নিমিত্রা একটা ব্র্যান্ড হতে পারে। তার শাড়ি পরার অকাত অনেকের নেই। হ্যাঁ? সে যদি তার শাড়ির সাথে ওই লক্ষ্মী ভান্ডারের তুলনা করেন, তাহলে তো বড় মুশকিল। কারণ যে ৳৫০০ ৳১,০০০ পেয়েছে, সেটা ফেরত দেওয়ার জন্য সে করেছে, সেটা তো একবার করেছিল নোটবন্দি করে। যে মায়েরা ৳৫০০ ৳১,০০০ নিজেদের স্বার্থে জমিয়েছিল, পকেটে হাত দিয়ে তো নিয়ে নিয়েছে। ওই যে চোর, কে মায়ের গয়না চুরি করে নাকি বাড়ি থেকে পালিয়েছিল, শুনেছিলাম। তো সে তো আ ছোটবেলা থেকে চুরিবিদ্যায় হাত পাকিয়েছে। তো চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। ভাই, তোমরা ধরা পড়ে যাচ্ছ, ইভিএম এ ধরা পড়ে গেলে, এসআইআর এ ধরা পড়ে গেলে। হুম, তোমরা কিভাবে টাকা চুরি করছো এটা লোকেরা জানে। আদানি আম্বানির মধ্য দিয়ে তোমরা যা ইচ্ছে তাই করছো। তো মানুষ বুঝছে এবং জনগণ কিন্তু তার রায় দেবে। আপনি বিশ্বাস করেন এদেরকে। ৳১৫,০০,০০০ করে তুমিও পেয়েছো, আমিও পেয়েছি।
কালো টাকা নোটবন্দির সব ফেরত চলে গেছে পিএম কেয়ার ফান্ডে। যদি বলা হয় তো তাই বলবো না? তো কে কি বলল, হ্যাঁ? যারা নিজের মার পরিচয় ঠিক করে দিতে পারে না, যারা বলে গরু আমার মা, সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে আমি মানি না। আমার একটাই বক্তব্য, খুব ভালো কথা, কোরবানি বন্ধ করে দিয়েছো, গোমাতা হত্যা বন্ধ করে দিয়েছো, তাহলে বরাহ আমাদের অবতারের মধ্যে পড়ে, ১০ অবতারের ১ অবতার, কুর্ম অবতারের মধ্যে পড়ে, মৎস্য অবতারের মধ্যে পড়ে। ৩ টে বন্ধ। এরা তো ভগবান রে বাবা! এরা তো অবতার। এ তো গরুকে কে মা ডেকেছিল আমি জানিই না। এতদিন ধরে শ্রীকৃষ্ণ দেখছি। কোনদিন শুনলামই না যে গরুকে মা ডাকছে। তো আমি সেই মাকে বিশ্বাস করবো কেন? কিন্তু যারা আমরা হিন্দুরা, সনাতনীরা আমরা জানি মৎস্য, কর্ম, বরাহ এরকম আছে না বামনশ্চ কল্কি মানে যাই হোক, আমি অত বড় সনাতনী না। এগুলো শ্লোক শুভেন্দু ভালো বলতে পারবে। তো এই এদেরকে এদের হত্যা বন্ধ করে দেওয়া। কোন মাছ আমরা খাবো না। ধরো মাছ আমাদের খেয়ে নেবে। গরু আমরা কাটবো না। কুর্ম আমরা খাবো না। আমরা আ কি বলে এটাকে? বরাহ, হ্যাঁ? তো বরাহ আমরা খাবো না। কারণ বেকার বরাহ খাবো ২ দিন বাদে আমাকে বরাহ নন্দন বলবে। লোকরা যারা বরাহ খাচ্ছে বলবে কোনদিন যে ভাই যারা গোকে মাতা বলতে পারে ওরা বলবে হঠাৎ করে, "এই দেখো হিন্দুরা বরাহ খাচ্ছে ওরা সব বরাহ নন্দন।" একদম শুনতে ভাল লাগবে না আমার। আমি ভাই হিন্দু আছি। আমি এইসব বরাহ-টরাহ সব খাওয়া বন্ধ করে দিই। মাছ, মাংস আমরা কিচ্ছু করব না। আর ১৪ বছর ১৫ বছর, ১৪ বছর টিকিয়ে রাখতে গেলে, হ্যাঁ, আমার বাড়িতে একটা পোষ্য ছিল। আমরা জানতাম যে তাদের ১২ বছর আয়ু হয়, সে ৮ বছরে চলে গেছে। ভাই তুমি তোমার পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে, তার গ্যারান্টি নিতে পারছো না। ১৪ বছরে তুমি গরুর মানে তোমার মায়ের গ্যারান্টি নেবে? হ্যাঁ? ইস ইট? আগে নিজের পিএর গ্যারান্টি নাও। তাহলে ৪ নাম্বার পিএটা এভাবে যেত না, প্রাণ হারাতো না। হ্যাঁ? সিবিআই তদন্তে তো আরজি করের মামলা কি করলে এতদিন ধরে জানি না। এখন তোমরা এসছো অনেক কিছু করতে পারো। তো নিজের পিএর মামলা এবং বেশি আবার আ মানে কেঁচু খড়তে দিও না পিএর মামলায়। দরকার নেই। অত আমরা চাই না সিবিআই তদন্ত হোক পিএতে। কারণ পিএর মামলায় সিবিআই তদন্ত এখন আ দেখো আমরা ভালো মানুষ হিসেবে চাই। কারণ ছেলেটা ভালো ছিল। আমরা চাই তার বিচার হোক। এখন কারা সত্যি চায় না তো মানে কোয়েশ্চেন মার্ক আছে। তো আমরা চাই নিরপেক্ষ জাজ হোক। তো একটাই কথা বলবো, নিরপেক্ষতা বজায় থাক। আমরা মাছ, মাংস সব খাওয়া বন্ধ করে দেব। আমাদের কোনো আপত্তি নেই, আমি নিরামিষ খেতে ভালোবাসি। যেমন নির্মলা সীতারামন পেঁয়াজের দাম বাড়লে আপত্তি হয় না, পেঁয়াজ খান না উনি। হ্যাঁ? তো একই রকমভাবে আমরা পায়ে হেঁটে যাবো। আমি তো কন্যাকুমারী থেকে কাশ্মীর পায়ে হেঁটেছি। আমার কোনো চাপ নেই বাংলাতে আপনি বলুন এখান থেকে এখানে হেঁটে যেতে। লাগবে ১ দিন, চলে যাবো হেঁটে। তো পেট্রোল, ডিজেল কেন নিচ্ছে লোক? পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে, পেট্রোল, ডিজেল ইউজ না করলেই হলো। তাই না? পেট্রোল, ডিজেল ইউজ না করলেই হলো। কারণ কি তুমি যদি পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজ না খাও তো পেট্রোল, ডিজেলের দাম বাড়লে আমরা গাড়ি চালাবো না। পায়ে হেঁটে যাবো, যাত্রা শুরু করুক ওরা রথযাত্রা কেন করছে? হ্যাঁ? বা গোমাতাদেরকে বাঁচিয়ে রাখছে তো গরুর উপরে চড়ে যাক। তো আমি চাই যে সুন্দর ইকো ফ্রেন্ডলি ভারত হোক। কোনো আমার পলিউশন এর ব্যাপারই নেই। সাউন্ড পলিউশন কেন শুধু? আমাদের এনভায়রনমেন্ট পলিউশন এরও ব্যাপার নেই। হ্যাঁ? আর ওই শপথ গ্রহণের আগে ওদের মনে ছিল না ডিজে গুলো কত ডেসিবেল, 65 ডেসিবেলে বাজছে না 100 ডেসিবেলে বাজছে। এটা কিন্তু বিজেপির ওই তখন এইবার বিজেপি সরকার বাজানোর সময় মনে ছিল। তো মনে যখন করাতে হবে সবকিছু মনে করাতে হবে ভাই। নাম সংকীর্তন করছো আর তোমার ভক্তরা যখন আমার গাড়ির পাশ দিয়ে এই যে আমার আ দের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয়ের গাড়ির তে হামলা হলো। এই জয় শ্রীরামের ভক্তরা। তো এরাও যখন জয় শ্রীরাম কথাটা বলবে আমাদের কানের সামনে ডেসিবেল যাতে মেজার করা থাকে। আমার কানের সামনে যেন ১০-২০ ডেসিবেলের উপরে জয় শ্রীরাম শুনতে না পাই। সাউন্ড পলিউশন সব জায়গায় হয় ভাই। কানের পর্দাও তো ফেটে যেতে পারে জয় শ্রীরাম শুনে। আমার দরকার নেই জয় শ্রীরাম আমরা শুনবো না। আমরা আ মাংস খাবো না, মাছ খাবো না, পেট্রোল ডিজেলের জন্য গাড়ি চড়বো না। আর কিছু শাকসবজি ঠিক আছে, যার যেটুকুনি ভিটে জমি আছে অর্গানিক সবজি যারা লাগিয়ে খেতে পারবে খাবে। কারণ ওইগুলো তো দাম বাড়াবে ২ দিন বাদে। হ্যাঁ? আর নন্দীগ্রামে অনেক ধানি জমি আছে ২ দিন বাদে দেখবেন আপনাদের নামে একটা জমি দিয়ে দিচ্ছে শুভেন্দুবাবু। আর মায়েদেরও বলছি, হিন্দু মায়েদেরও বলছি আপনারা পরের বার নিশ্চয়ই বিজেপি সরকারকে ভোট দিয়ে জেতান।
আমিও চাই, কারণ এই যে হগ মার্কেট বা অন্য দোকানগুলো ভেঙেছে, নিশ্চয়ই উনার মাথায় কোনো প্ল্যান আছে। ৬ মাসের মধ্যে আপনাদের হাতে নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে চাকরির। নইলে তো এটা করতেন না। উনি কোনো প্ল্যানিং ছাড়া কিছু করেন না। হ্যাঁ? স্বচ্ছ বাংলা, স্বচ্ছ রাস্তা, স্বচ্ছ মন দিয়ে দেখা যাক বাংলাটাকে কত সুন্দর করতে পারে। কিন্তু ভাই একটাই বলব, বিজেপি সরকারের ভাই ফ্যামিলি লোচা আছে। ওইটার থেকে এখন কিভাবে পার পাওয়া যায় সেটা আমাদের ভাবতে হবে।